স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি সিরাজুল মুনিরা। জানাবো পুরো খবর। লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক আক্রমণে পাকিস্তানি হানাদার বাহিনীর দখলমুক্ত হয় এ জেলা। জেলার মুক্তিকামী মানুষ লাল সবুজ পতাকা উড়িয়ে আনন্দে মাতেন এ দিনে। পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হত্যা বর্বরতার দুঃসহ সেই স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন অনেকেই। মুক্তিযুদ্ধের সেই স্মৃতিচিহ্ন বদ্ধভূমিগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে ব্যাপক লুটপাট, ধর্ষণ, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। সে সময়ে বর্বর অত্যাচার প্রতিরোধে পুরো জেলায় 19টি সম্মুখ যুদ্ধ সহ 29টি দুঃসাহসিক অভিযান চালায় মুক্তিযোদ্ধারা। যুদ্ধে শহীদ হন 35 জন বীর মুক্তিযোদ্ধা সহ মুক্তিকামী হাজারো নরনারী। যুদ্ধে 60 থেকে 70 জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করতে সক্ষম হন মুক্তিযোদ্ধারা। সর্বশেষ ডিসেম্বরের 2 ও 3 তারিখে হানাদারদের প্রতিরোধ করতে মুক্তিযোদ্ধারা শহরের মাদাম ব্রিজটি উড়িয়ে দেয়, যার ফলে আত্মসমর্পণ করতে বাধ্য হয় 1.5 শতাধিক রাজাকার। আর 4 ডিসেম্বর হানাদার মুক্ত হয় লক্ষ্মীপুর। বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুলে তাদের মেইন ঘাটে ছিল নোয়াখালীর, ওইখানে তারা চলে গেছে। রাজাকার আলবদররা এখানে ছিল। তারা পরের দিন সকালবেলা যখন তারা দেখছে যে যুদ্ধ করে তারা টিকতে পারতেছে না, তখনই তারা আত্মসমর্পণ করার জন্য তারা প্রস্তাব পাঠাইছে এবং সেই মোতাবেক তারা আত্মসমর্পণ করছে এবং লক্ষ্মীপুর হানাদার মুক্ত হয়েছে। এ সময় জেলা শহরের বাগবাড়ির বধ্যভূমি, গণকবর, মাদার ব্রিজ এবং সদরের বাসুবাজারের গণকবর এখনো সেই স্মৃতি বহন করে আসছে। স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দিয়ে এসব স্মৃতি সংরক্ষণ ও সংস্কারের দাবি জানান। মানুষকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে এখানে হত্যা করত, হত্যা করে এইখানে এই মাটির তলে ভূতে দেখত। স্বাধীনতার 54 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখনো মুক্তিযুদ্ধ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের যে সমাধিস্থল সেগুলোকে সংরক্ষণ করা হয় নাই। ডিসেম্বরের 4 তারিখে শুধু লক্ষ্মীপুর নয়, দিনাজপুরের ফুলবাড়ি, গাইবান্ধার ফুলছড়ি, দামুড়হুদা, জীবননগর, বকশীগঞ্জ সহ আরো অনেক এলাকা শত্রুমুক্ত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। কর্মবিরতি চলাকালে হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তাদের অভিযোগ, করোনা, ডেঙ্গু সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের 2য় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। দ্রুত 10ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমরা গতকালকে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছি। আমরা আজকেও সেই কর্মসূচির আলোকে অর্ধ দিবস কর্মবিরতি পালন করছি। যদি আজকের ভিতরে কোনো প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে ইনশাল্লাহ আগামী রবিবার থেকে আমাদের টানা শাটডাউন ঘোষণা করা হবে। মোটর শোভাযাত্রা করেছেন কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ 9 সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ সেলিম মাহমুদ। প্রায় 1000-এর অধিক মোটরবাইক ও গাড়িবহর নিয়ে 2 উপজেলায় শোডাউন করে হাত পাখা প্রতীকের প্রচারণা করেন তিনি। সকালে লাকসাম স্টেডিয়াম থেকে মোটর সাইকেল শোভাযাত্রায় প্রায় 3000-এর অধিক কর্মী সমর্থক অংশ নেন। এ সময় সেলিম মাহমুদ বলেন, বিগত দিনে শুধু ক্ষমতা বদল হয়েছে, সাধারণ মানুষের ভাগ্য বদল হয়নি। ভোটের পরিস্থিতি স্বাভাবিক হলে মানুষ ইসলামী আন্দোলনের হাত পাখায় ভোট দিয়ে ইসলামের পক্ষে রায় দেবেন বলেও মন্তব্য করেন তিনি। পরে শোভাযাত্রাটি লাকসাম উপজেলা শহর হয়ে নাথের পেটুয়া ও মনোহরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে মুদাফফরগঞ্জ ঘুরে লাকসাম বাইপাসে এসে সমাপ্তি হয়। নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা। সকালে কুমিল্লা নাঙ্গলকোটে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা বিক্ষোভ দেখান। সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলায় এসে কর্মবিরতি পালন করেন তারা। এ সময় তারা বলেন, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা পরিদর্শন সহ সরকারের সব কর্মকাণ্ডে অবদান থাকলেও বিধিমালা না থাকায় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা।
এই প্রথম কুমিল্লায় চলছে আন্তর্জাতিক কেরাত সম্মেলন। এতে বিশ্বের 5টি দেশের কারিগণ উপস্থিত, ভিন্ন ভিন্ন সুরে শোনাবেন কোরআনের বাণী। উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টাও। কেরাত সম্মেলন অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, কেরাত সম্মেলন শুরু হয়েছে কিনা বা কেমন চলছে এটা অবশ্যই জানাবেন, আর ধর্ম উপদেষ্টা কি উপস্থিত আছেন কিনা? সম্মেলনে আমার পিছনে যদি একটু দেখাই, এখানে বাংলাদেশ সহ বাংলাদেশ, মিশর, ইরান, পাকিস্তান এবং ফিলিপাইন সহ 5টি দেশের আন্তর্জাতিক কেরাত প্রতিনিধিরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে সাংস্কৃতিক প্রোগ্রাম এবং আমি যদি একটু মাঠে দেখি, কানায় কানায় পরিপূর্ণ ভরে আছে সাধারণ মানুষ, মুসল্লিরা যারা কুমিল্লায় এই প্রথম ইসলামিক কোরআন শোনার জন্য তারা দলে দলে আসছেন এবং তারা এই থেকে বিকাল থেকে শুরু করছে। সেই বিকাল থেকে তারা কার্যক্রম শেষ করে তারা এখনো পর্যন্ত তারা এই মঞ্চে উপস্থিত রয়েছেন। ধর্ম উপদেষ্টা একটু পরে তিনি আসন গ্রহণ করবেন বলে শত শত দর্শক বসে আছে এই আন্তর্জাতিক। ধন্যবাদ মহিউদ্দিন আপনাকে। চট্টগ্রামের রৌফাবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দুপুরে চসিক সচিব ঘটনাস্থলে উপস্থিত হয়ে 85টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন। সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে এ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে চসিক সচিব বলেন, তাৎক্ষণিক সংকট লাঘবে তার পক্ষ থেকে নগদ সহায়তা প্রদান করা হলো। অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর, চসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা 2টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত 2:30টার দিকে উপজেলার সোনাপুর বিআরটিসি ডিপোতে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে 2টি বাসে আগুন দিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী ও মাঝদি ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে গুলবাহার ও মালতী নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী 2টি বাসের উপরের অংশ পুড়ে যায়, অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ঘটনার তদন্ত চলছে বলে জানায় বিআরটিসি কর্তৃপক্ষ। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।